মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক। ডক্টর ইউনূসের সঙ্গে ডোনাল্ড লু বসবেন কিছুক্ষণ পর। শেখ হাসিনা সরকারি পতনের পর নাবে বেনাবে চলছে মামলা। তৎপর অসাধুরা, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা। আবারও সড়কে ঝরল প্রাণ। গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা, শিশু সহ নিহত 5 জন। কঠোর নিরাপত্তায় খুলেছে পোশাক কারখানা। পুরো দমে উৎপাদন শুরু, কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। এবং 2 মাস পর মাঠে ফিরে লিওনেল মেসি জোড়া গোল। ফিলাডেলফিয়াকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। জানাবো পুরো সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সকাল 10:30টায় বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর আগে সকালে লুর নেতৃত্বে পররাষ্ট্র দফতরে আসেন মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেখান থেকে তারা এসেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসার কথা রয়েছে সফরকারী দলটির। বৈঠকে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা, সংকট উত্তরণে করণীয় নিয়েও আলোচনার কথা রয়েছে। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সকাল 10:30টায় বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ নিয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, বিস্তারিত জানাবেন। বলছিলেন যে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল তারা ঢাকায় এসছেন এবং গতকালকে তারা মূলত ব্যবসায়ী গোষ্ঠীর সাথে বৈঠকে বসেছিল। আজকে সকাল 9টার পরে তারা কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসে পৌঁছেছেন এবং এই প্রতিনিধি দলটি এখন যে বৈঠক করছেন মূলত পদ্মায়, যার সাথে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মূলত 2 উপদেষ্টার সাথে আরও কেউ আছে কিনা আমরা সেই তথ্যটি জানতে পারিনি। তবে সকাল 9টার পরেই মূলত প্রথমে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসেন, এরপরেই কিন্তু বৈঠকে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আপনাকে বলে রাখি যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম সাক্ষাৎকার এবং আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে পশ্চিমাদের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছিলেন এবং পশ্চিমা অনেক দেশই কিন্তু ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পরে কিন্তু তারা ডক্টর ইউনূসের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে এবং সেইভাবে কিন্তু তারা কাজ করে যাবেন বিধায় তাদের একটি উচ্চ প্রতিনিধি দল কিন্তু আমরা গত কয়েকদিন থেকে বলছিলাম যে আসবেন এবং সেটি কিন্তু গতকাল তারা এসছেন। এবং আপনি জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটু ভঙ্গুর অবস্থায় হচ্ছে, মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি একটি বড় ধরনের সমস্যা এবং উপদেষ্টাদের প্রধান যে কাজটি সেটি হচ্ছে কিভাবে ডলার বৃদ্ধি করা যায় এবং আমদানি রপ্তানিকে স্বাভাবিক করা যায়, অর্থাৎ অর্থনৈতিক খাতকে ঠিক রাখতে যে ধরনের কাজ করা দরকার সেটি তারা কিন্তু সেভাবে কাজ করার চেষ্টা করছেন এবং তারই অংশ হিসাবে কিন্তু যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটির সাথে বৈঠক হচ্ছে এবং বাংলাদেশের যে মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি কিভাবে কমিয়ে এনে অর্থনৈতিক স্থিতিশীল করা যায় এবং বহির্বিশ্বের সাথে সম্পর্ক বাড়ানো যায়। আপনি জানেন যে 5 আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের আগে, অর্থাৎ শেখ হাসিনা সরকার যখন দেশ চালাচ্ছিলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে। পশ্চিমা অনেক দেশে কিন্তু নির্বাচনকে স্বীকৃতি সেই অর্থে দেয়নি, যার ফলে তাদের সাথে কিন্তু একটা দূরত্ব বাংলাদেশের তৈরি হয়। এরপরে যখন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন নতুন একটি বাংলাদেশের স্বপ্ন শুরু করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের স্বীকৃতি দিতে এবং তাদের সাথে সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায়, অর্থনৈতিক ক্ষেত্রে কিভাবে সহযোগিতা বৃদ্ধি করা যায়, আরো কোনো কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হচ্ছে এবং আলোচনার মূল কথা আগামী দিনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়ে পাশে থাকবেন যুক্তরাষ্ট্র, এমন বার্তাটি কিন্তু দিবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং বৈঠক শেষে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে, সেখানে হয়তো আরো বিস্তারিত আলোচনা হলে তখন আমরা হয়তো আপনাকে জানাতে পারবো। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে আমার কাছে সর্বশ্রেষ্ঠ। মাজহার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাজহারুল।
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তাকে আদালতে তোলা হতে পারে। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন থানার কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত করেনি র্যাব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় 3টি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 25 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হলো। মামলার অজ্ঞাতনামা আসামি, এর সঙ্গে জুড়ে আছে ভয় আর আতঙ্ক। শেখ হাসিনা সরকার পতনের পর লক্ষাধিক মানুষকে নামে বেনামে করা হয়েছে মামলার আসামি। মামলা বিতর্কিত করতে এবং ব্যক্তির স্বার্থে কিছু অসাধু ব্যক্তি এটি ব্যবহার করছে বলে জানান আইনজীবীরা। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ডিএমপি। সাইদুল ইসলামের ক্যামেরায় সাবরিনা মজুমদারের বিশেষ প্রতিবেদন। ছাত্র জনতা আন্দোলনে 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর থানা কিংবা আদালতে জমা পড়েছে পাহাড় সম মামলা। হাজারো মামলার মধ্যে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা লক্ষাধিক মানুষকে। এসব মামলায় দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাথায় মামলার বোঝা নিয়ে অনেকেই এখন ঘর ছাড়া। চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে টাকা কামানোর জন্য জুলাই গণহত্যার মামলাগুলোকে রীতিমতো হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এক শ্রেণীর অসাধু ব্যক্তি। এমনই অভিযোগ সুপ্রিম কোর্টের এই বিজ্ঞ আইনজীবীর। নামের এক ধরনের একটা বাণিজ্য শুরু হয়েছে, যে নাম সরবরাহ করে একটা শ্রেণী উদ্দেশ্যমূলকভাবে তাদের টাকা ইনকাম করার এক ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে প্রতিহত করাটা খুব জরুরি। থানার সামনে আগেও দালাল বসে থাকতো, এখনও নানান ধরনের নাম বাণিজ্যের জন্যই দালাল বসে থাকছে। তারা দেখলেই বুঝতে পারে যে হয়তো কোনো না কোনো কারণে মামলা করতে আসছে, কিংবা নিজেরা গিয়ে অ্যাপ্রোচ করছে যে আপনার এখানে কি জুলাই হত্যাকাণ্ডের জন্য মামলা করতে এসছেন কিনা, সেক্ষেত্রে আমি কিছু নাম আপনাকে দিতে পারবো, এত টাকা লাগবে, এই লাগবে। এখন যিনি আসছেন তিনি তো হেল্পলেস, তিনি তো একটা নামও জানেন না অনেক ক্ষেত্রে হয়তো। তবে এমন অভিযোগের বিষয়ে এখনো জানা নেই বলে দেশ টিভিকে জানান ডিএমপির উপপুলিশ কমিশনার। বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। মূলত মামলার যে বাদী যেভাবে আমাদের কাছে অভিযোগটা দেয়, আমরা এখানে ইন্টারফেয়ার করার সুযোগ খুবই কম। আপনি যে বিষয়টা অবতারণা করেছেন, এরকম যদি সুস্পষ্ট কোনো অভিযোগ আমাদের কাছে আসে, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে মামলায় অজ্ঞাতনামা আসামি থাকাতে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ ও ন্যায় বিচার নিশ্চিতের শঙ্কা তৈরি হবে বলে মনে করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। একজনকে ফলসলি ইমপ্লিকেট করা, যদি তার কোনো হদিসই পাওয়া না যায়, সেগুলো আমার মনে হয় যে মূল জায়গা থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছে এবং সেখানে বিচারটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং বিচারটা আলটিমেটলি ন্যায় বিচারটা পাবে না। আর যদি মানে এমনি শত্রুতা উদ্ধারের জন্য দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাকচুয়ালি জাস্টিস পেতে হলে, মামলা প্রমাণ করতে হলে আপনাকে ওই স্পেসিফিক হতে হবে সবকিছু। ঢালাওভাবে আসামি করা হলে বেশিরভাগ মামলা টিকবে না বলেও মনে করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। রাত 11টার দিকে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাত 11টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারী সহ 4 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত 11:15টার দিকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে দ্রুত গতির একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় 4 বছরের এক ছেলে শিশুকে এবং সিএনজি চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় আহত অবস্থায় সিএনজি চালককে ঢাকায় পাঠানো হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে আজ। সাভারের আশুলিয়ায় সকাল থেকে কারখানাগুলোয় কাজে ফিরতে দেখা যায় শ্রমিকদের। পুরো দমে শুরু হয় উৎপাদন।
এদিকে নিরাপত্তায় শিল্প এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। গাজীপুরের কারখানাগুলো খুলছে, নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা টানা 2 সপ্তাহ ধরে চলছে। সে জেরে গেল বৃহস্পতিবারও সাভার, আশুলিয়া ও গাজীপুরে 257 তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে 94 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিক পক্ষ। শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে তৈরি পোশাক শিল্পে চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের এক বৈঠকে সব কারখানা পুনরায় চালুর সিদ্ধান্ত হয়। সাভার, আশুলিয়া, গাজীপুরের তৈরি পোশাক কারখানা খুলেছে। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, সাভার ও আশুলিয়ার সব কারখানা খুলেছে কিনা সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সেই সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু তারা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে ঢাকা প্রক্রিয়াকরণ এলাকা যে দুটি ইপিজেটি কিন্তু আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছে এবং পুরোপুরি উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে বিজিএমই সিদ্ধান্তের পর কিন্তু আজকে বেশিরভাগ কারখানায় খুলেছে। ইপিজেটের বাইরে 2-1টি কারখানা ছাড়া সব কারখানায় কিন্তু উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা কিন্তু গেটে গেটে আমরা বসে থাকতে দেখেছি, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করতেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার, আশুলিয়ার যে শিল্পাঞ্চলের বিশেষ করে নবীনগর থেকে যে চন্ডা মহাসড়ক আছে, এই মহাসড়কের ধার দিয়ে 2 পাশে যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আব্দুল্লাহপুর থেকে যে বাইপাস যে রাস্তাটা আছে, এই 2 রাস্তার পাশেই কিন্তু অসংখ্য ফ্যাক্টরি এখানে আছে। যে ফ্যাক্টরিগুলোকে আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আজকে কিন্তু কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ, র্যাব এবং বিজিবি এবং সেনাবাহিনীর টহল কিন্তু অব্যাহত আছে এইসব শিল্প এলাকায়। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি যদি বলি, সর্বশেষ অবস্থা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই কোনো রকম অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে। এই ছিল আসলে শিল্প অঞ্চল থেকে লিনিয়া। শাহিনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিনুর। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে আজও। রাতভর বৃষ্টিতে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নিম্নচাপের প্রভাব পড়েছে উপকূলীয় জেলাগুলোতেও। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। ঢাকা সহ দেশের 15টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সোমবার বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে পারে। 5 আগস্ট ছাত্র জনতার বিজয় আনতে জীবন দিতে হয়েছে হাজারেরও বেশি মানুষের, যাদের রক্তের উপর দিয়ে অর্জিত এই বিজয়। তাদেরই একজন কদমতলী থানার মোহাম্মদ বাগের বাসিন্দা রিফাত। পরিবারের আদরের ছেলেকে হারিয়ে যেন নির্বাক রিফাতের মা বাবা। ছেলে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। তবে রিফাতকে যারা হত্যা করেছে তাদের বিচার চেয়েছে পরিবারটি। মাজহুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন সনি বর্মন। পুলিশের গুলিতে নিহত রিফাতের কবরের পাশে এভাবে কাঁদছেন বাবা আওলাদ হোসেন। 5 আগস্ট অন্য অনেকের মতোই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন রিফাত। সেদিন বাকিরা ফিরলেও রিফাত ফিরেছেন লাশ হয়ে। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা বিউটি আক্তার। ছেলের রেখে যাওয়া স্মৃতিগুলো দেখাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, একজন মা জানে ছেলে হারানোর বেদনা কতটা নির্মম। তবে ছেলে দেশের জন্য জীবন দিয়েছেন এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেন। কি করবো, সারা জীবন দেখবো।
রিফাতের এটার ভিতরে আমি খুঁজে পাবো। আমার ছেলের কারণে যদি আল্লাহ তাআলা কি করে, এই দেশে যত মানুষ আছে সবার আল্লাহ শান্তি দিয়া দেখ। বন্ধুতুল্য ভাইকে হারিয়ে বাকরুদ্ধ একমাত্র বোন সানিয়া। ভাইয়ের স্মৃতির কথাগুলো বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তিনি। আর ছবি দেখি বা কিছু করি আমার মানতে পারি না। আমার মনে কি ওই যে জায়গায় শুয়ে যায় আমার ওর কাছে জায়গা আমি নিতে পারি না, এখনো মানতে পারি না যে আমি নাই। সেদিন রিফাদের সাথে আন্দোলনে গিয়েছিলেন তার বন্ধুরাও। তারা ফিরলেও মায়ের কুলে ফিরেনি বন্ধু রিফাত। দেশ টিভির সামনে তুলে ধরেন যাত্রাবাড়িতে ঘটে যাওয়া সেদিনের নির্মমতার কথা। যাত্রাবাড়ি থানা পুলিশ আপনার থানায় চলে গেছে, ওনারা আর কি পিছনে অগ্রসর হয়েছেন, তো তখন আমরা একবার সামনে চলে গেছি। হঠাৎ করে তারা ফায়ারিং শুরু করে দেয়, ওরা সরাসরি AK-47 দিয়ে ফায়ারিং শুরু করছে। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী সেটা হয়তো বাবাই উপলব্ধি করতে পারেন। জানান, ছেলে হারানোর এক বুক কষ্ট নিয়েই চলতে হবে তাকে বাকি জীবন। ছেলে রিফাদের মতো যাদের রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন বিপন্ন না হয়, সেটাই প্রত্যাশা তার। এই দেশের জন্য শহীদ হয়েছে মানুষ, একটা জিম্মি ছিল যারা নিয়ে এই দেশে কথা বলতে পারতো না, এই দেশের জন্য শহীদ হয়েছে, তাদের জন্য একটু রাষ্ট্রীয়ভাবে একটা যেন মর্যাদা দেয়। বুকের ধন হারানো বাবা মার প্রত্যাশা দ্রুতই শাস্তির আওতায় আনা হোক হত্যাকারীদের। রিফাদের মতো যাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে 5 আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার বিজয়, রাষ্ট্র তাদেরকে যথাযথ সম্মানের সাথে মনে রাখুক, এমনটাই প্রত্যাশা পরিবারগুলোর। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।